জনাব সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি যে গণতন্ত্রের পথকে মসৃণ করতে বাধা কোথায় এখন এই মুহূর্তে? না দেখুন, গণতন্ত্রের পথকে মসৃণ করতে তো এখন আর মানে দৃশ্যত কোনো বাধা থাকার কথা নয়। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছর আমরা নিরলসভাবে আন্দোলন করেছি এবং আমরা চেয়েছি যে জনগণ তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়ে তার নাগরিক অধিকারটা প্রতিষ্ঠা করুক, রাষ্ট্রের মালিকানাটা সে নিশ্চিত করুক, একই সাথে এবং তার পছন্দনীয় দলটা যেন আপনার রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই ম্যান্ডেটটা তাকে হাতে তুলে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। এবং আমরা জানতাম যে এই ধরনের একটা গণ অভ্যুত্থান হোক বা যে কোনো একটা মানে রোষানলে পড়ে এই ক্ষমতাসীন সরকারকে পালিয়ে যেতে হবে অথবা এর চেয়ে তারও নির্মম পরিণতি বরণ করতে হবে। এখন দেখুন, পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসকদের পলায়ন অথবা তাদের পতনটা এইভাবে হয়েছে, কিন্তু সেখানে আওয়ামী লীগ একটা বিশ্ব রেকর্ড করেছে যে একই সাথে সমস্ত প্রশাসন, তারপরে একই সাথে বিচারপতি, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, মিডিয়া, আপনার মসজিদের ইমাম সব পালিয়ে গিয়ে তারা প্রমাণ করেছে যে আসলে 15 বছর মানুষের মনের মধ্যে তাদের বিরুদ্ধে কতটা ক্ষোভ দুঃখ তৈরি হয়েছে এবং তাদেরকে আসলে একটা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করতে গিয়ে কিন্তু প্রত্যেকে কিন্তু সহযোগিতা করেছে। এখানে 18 নির্বাচনে যখন আপনার জনগণের ভোট দিতে পারে না, এই সমস্ত রাতের মধ্যরাতে ভোট হয়েছে, সারা বাংলাদেশের একজন ডিসিএসপি কিন্তু নৈতিকতার দায় নিয়ে পদত্যাগ করে নাই। কোনো একজন কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ের হোক আর সে উপজেলা পর্যায়ের হোক, সে কিন্তু আপনার রিজাইন দিয়ে চলে আসেনি। আমরা দেখেছি শেখ মুজিবের মতো দুর্দান্ত প্রতাপশালী নেতা যখন বাকশালে ঘটনা করেছে তখন কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন এবং এমএজি ওসমানে কিন্তু আপনার সংসদ সদস্যতে পদত্যাগ করে তারা কিন্তু পদত্যাগ করেছে যাতে বিবেক আছে তার পরিষ্কার, ইতিহাসে তাদের নাম থাকবে। কিন্তু এই 15 বছরে আপনার এই কুলাঙ্গারদের নাম ধরনের যে বা আপনার বিচারপতি খায়রুল হক আরম্ভ করে যারা নির্বাচন কমিশনার ছিল প্রত্যেকেই দায়ী একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এখন 5 তারিখে আমরা প্রত্যেকেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই আমরা কিন্তু মাঠে নেমেছি, দলমত নির্বিশেষে প্রত্যেকে আমরা মাঠে নেমেছি। উসিলা ছিল একটা ছাত্রদের কোটা আন্দোলনের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নাই, একটা রিক্সাওয়ালা, একটা মোটে, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র শিক্ষক যাদের কোটা আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই, তারাও মাঠে নেমেছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে। আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব এসে উনি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে মিশ্রণ করার জন্য তিনি তার ভূমিকা রাখবেন। তিনি একজন ভালো বক্তা। ধরেন আপনাদের এখানে আমরা টকশোতে আসলে আপনারা আমাদেরকে একটা সম্মানী দেন, একটা ধরেন সেই সম্মানী আর ডক্টর ইউনূস সাহেবের সম্মানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো উনি তো ভালো বক্তৃতা করেন, এখন ভালো ভালো কথা বলবেন, কিন্তু উনি আপনার জনগণের প্রতি সুবিচার করেন নাই। উনি কিন্তু ওনার আপনার উপদেষ্টা মণ্ডলী গঠন করতে গিয়ে উনি কিন্তু বাংলাদেশটাকে ধারণ করেন নাই, উনি একটা অঞ্চলকে ধারণ করেছেন এবং ওনার আপনার ওই সমষ্টিগতভাবে যে এনজিও এটাকে ধারণ করেছেন। এই দিকে ধারণ করে আপনার একটা গণতান্ত্রিক পথটাকে মিশ্রণ করতে গিয়ে ওনাকে হোঁচট খেতে হবে কিন্তু এটা মনে হচ্ছে। কারণ কিছু চক্রান্তকারী, কিছু পদ্মার আড়ালের আপনার মানে দুষ্কৃতিকারী কিন্তু এখানে ঢুকে গেছে এই নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য, ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য। আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার এই শেখ হাসিনা তার বলছে যে তার চাকর তার মানে পানি খাওয়াইতো, ওই যে পানি জাহাঙ্গীর পিয়ন, আপনার সেই পিয়ন 400 কোটি টাকা তার 15 বছরে সে আয় করেছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস আপনার 7 মাসে 322 কোটি টাকা সে আপনার নিয়ে এসে সুইজারল্যান্ডে পালিয়ে গেছে। তার মানে কি, তাহলে সুশাসনটার তো কোনো কিছুই নেই। আপনার পুলিশ প্রশাসনে ঘুষের রেট বেড়ে গেছে, আপনার এসিল্যান্ডের এখানে কর্মকাণ্ডে ঘুষের রেট বেড়ে গেছে, সর্বত্র আপনি না পারলেন সুশাসন কায়েম করতে, না পারলেন জনগণকে স্বস্তি দিতে, না পারলেন সড়কের শৃঙ্খলা আনতে, না পারলেন আমি বলছি না পারলেন আপনি স্বাস্থ্য খাতে আপনি কোনো রকম পরিবর্তন, আপনি 8 মাস পর্যন্ত আপনি কোনো কিছুই করতে পারেন নাই। না পারার প্রেক্ষিতে আমাদের এখন বিশ্বাস করতে কষ্ট হয় যে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে ডক্টর ইউনূস সাহেব বা কতটা করা সম্ভব। ইতিমধ্যেই তিনি বিতর্কিত হয়ে গেছেন এবং তিনি একটা দলীয় সরকারে পরিণত হয়ে গেছেন। আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, কিন্তু প্রকারান্তে একটা দলীয় সরকারের ক্ষমতায়। সুতরাং আপনার গণতন্ত্রের পথ কিন্তু এত মিশ্রণ নয় এবং আপনার এই যে নির্বাচনের পথটাও মিশ্রণ নয়। সংস্কারের নামে আমরা দেখেছি এমন কিছু প্রস্তাব নিয়ে এসে ওনার বিতর্ক সৃষ্টি করছেন যেটাতে নির্বাচন 2-4-5 বছর বিলম্বিত হয়। দেখেন, আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের সময় আমরা কেউ দাবি করি নাই, আমরা কোটা দাবি করেছি, আমরা গণতন্ত্রকে শেখ হাসিনার পতন দাবি করেছি, আমরা ভোটারদের বয়স 18 থেকে 16 করার জন্য আমরা দাবি করি নাই, আমরা প্রার্থীর বয়স কিন্তু 25 থেকে 23 করার জন্য দাবি করিনি। এখন এই দাবিগুলো তোলার অর্থ হলো যে কি,
আপনার নির্বাচনটাকে প্রলম্বিত করা। আপনার সারা বছর সারা পৃথিবীতে স্পিকার এবং ডেপুটি স্পিকার একই রাজনৈতিক দল থেকে হয়, সরকারি দল থেকে হয়। এখন ওনাদের প্রস্তাব হলো যে স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আমরা বলছি না, এটা করতে গেলে আপনার একটা সাংগঠনিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা বেশ কিছু প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি, আমরা কিছু প্রস্তাবের সাথে দ্বিমত হয়েছি, এবং কিছু প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একদম সরাসরি দ্বিমত পোষণ করছি। আমরা এই যে ঐক্যমত্য কমিশনকে গিয়ে আমরা বললাম যে আপনারা এইসব নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা না করে নির্বাচনটা দিয়ে দেন। এখন দেখেন, বাংলাদেশের নির্বাচনের জন্য নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত হলো যে সঠিক সময়। এখন আপনি এই এপ্রিল বা মেতে যে প্রচণ্ড গরম, বা জুলাইতে জুনের প্রচণ্ড বৃষ্টি, এই সময় তো আপনার নির্বাচনের সময় নয়। যে কারণে ওনারা বলছেন যে ডিসেম্বর টু জুন। আমরা বলতেছি না, আপনারা একটা কথা বলেন, জানুয়ারি পর্যন্ত আমরা মানতে রাজি আছি, এন্ড অফ জানুয়ারি পর্যন্ত আমরা রাজি আছি, কারণ তারপরে আবার শুরু হয়ে যাবে রমজান। তাইলে এইটা কিন্তু সরকার পক্ষ থেকে বলছে না। এবং আমরা আশঙ্কা করছি যে যারা খেলাধুলা করছেন, যারা এখানে বাণিজ্য করছেন, তারা নির্বাচনটাকে প্রলম্বিত করবে। তো তাই তো আপনার প্রথম উত্তর একটাই দিতে পারি আমি, যে গণতন্ত্রের পথটা মিশ্রণ নয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করাটা একটা মসৃণ নয়।